নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় রয়েছে, এখনও লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরবাস। 19 জুলাই জামাতের জাতীয় সমাবেশের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন পেছানোর বিষয়ে কোনো বক্তব্য দেয়নি জামাত, তবে নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় সংস্কারের কথা জানিয়ে গোলাম পরওয়ার চলতি মাসের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করতে সরকারের প্রতি জোর দাবি জানান। আর নির্বাচনের পরিবেশ যেন অবাধ এবং নিরপেক্ষ হয়, সেই দাবি এই জাতীয় সমাবেশ থেকে জামাতের নেতারা তুলে ধরবেন বলেও জানান তিনি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আমাদের সাথে নাই সরকারের ভূমিকায় এখনো জনগণ সংশয়ের মধ্যে আছে। এই জন্যই বলছি ফিল এখন নাই। আমরা আমাদের আমির জামাত এটা বলেছেন যে এই পরিস্থিতিতে তো নির্বাচন আমরা মেনে নিতে পারি না, লেভেল প্লেইং ফিল্ড এটা করতে হবে। 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে সড়ক অবরোধের চেষ্টার কারণে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। দুপুরে শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনা অভিমুখে রওনা দেয় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। কাকরাইল মোড়ে তারা যমুনা অভিমুখী সড়কে অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানায়। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সরাতে জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ, যার কারণে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আবার মিছিল নিয়ে শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। চাকরি ফিরে পাওয়ার দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের কথা জানায় চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। আজ থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি পরিচালনা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। এর আগে একটি বেসরকারি প্রতিষ্ঠান দেশের বৃহত্তম এই টার্মিনালটি পরিচালনা করে আসছিল, যার চুক্তির মেয়াদ গতকাল শেষ হয়েছে। চট্টগ্রাম বন্দরের এনসিটিতে 5টি বার্থ রয়েছে, যেখানে একই সাথে 4টি জাহাজ ভিড়তে পারে। এখানে গেন্ট্রি ক্রেনের সাহায্যে আমদানি ও রপ্তানি পণ্যবাহী কন্টেইনার, জাহাজে উঠানো নামানো, স্থানান্তর ও ইয়ার্ডে কন্টেইনার সংরক্ষণ করা সহ নানা কাজ করা হয়। বিগত 17 বছর চুক্তির মাধ্যমে এনসিটি পরিচালনা করে আসছিল বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। পতিত আওয়ামী লীগ সরকার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের একটি প্রতিষ্ঠানকে এনসিটি ছেড়ে দেওয়ার উদ্যোগ নেয়। সে উদ্যোগটি বর্তমান সরকার এগিয়ে নেওয়ার উদ্যোগ নিলে বন্দর শ্রমিক সহ বিভিন্ন মহল থেকে প্রতিবাদের ঝড় ওঠে। তারা দাবি করেন, এনসিটি পরিচালনা বিদেশিদের হাতে তুলে না দিয়ে বন্দর কর্তৃপক্ষ নিজ হাতে রাখুক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 2024-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর এবারের লড়াই দেশ গঠনের। নাটোর শহরের স্বাধীনতা চত্বরে সমাবেশে এসব কথা বলেন তিনি। সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে উল্লেখ করে নাহিদ বলেন, এই নতুন বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা, কিন্তু 5 আগস্টের পর সেই আকাঙ্ক্ষা থেকে নানা পক্ষ সরে গিয়েছে। মৌলিক সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলেও জানান তিনি। কোনো ধরনের টালবাহানা বা ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। পরে বনপাড়ায় আরেকটি পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন এনসিপির নেতারা। আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি জুলাই ঘোষণাপত্র দিতে হবে, সংবিধানের স্বীকৃতি থাকতে হবে। এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ। আমরা কোনো ধরনের টালবাহানা, কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না। দেশের অদেখা এক বিস্তীর্ণ এলাকা জুড়ে উন্মোচিত হচ্ছে নতুন পর্যটন সম্ভাবনা। ভ্রমণ পিপাসুরা সড়ক পথে যেখানে অনায়াসে পৌঁছে যেতে পারবেন দেশের সর্বোচ্চ পাহাড় চূড়ায়, তেমনি বিচরণ করতে পারবেন পেঁজা তুলো মেঘের ভেলায়। এসবের মাঝে শোনা যাবে ঝর্ণার ঝিরিঝিরি বয়ে চলার মন মাতানো সুর। রহস্যে ঘেরা সেই পার্বত্য অঞ্চলের পর্যটন সম্ভাবনা নিয়ে শামসুল হক হায়দরির পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন এনামুল হক। এটি দেশের নবনির্মিত একমাত্র সীমান্ত সড়ক, যা দৈর্ঘ্যে 1000 কিলোমিটারের বেশি। মজার ব্যাপার হচ্ছে, এটি সমতলের কোনো সাধারণ সড়ক নয়।
বরং পর্যটন নগরী কক্সবাজার থেকে শুরু হয়ে বান্দরবন রাঙামাটির সবুজ অরণ্যের ভেতর দিয়ে কখনো এঁকে বেঁকে কখনো আবার দেশের সর্বোচ্চ পাহাড় চূড়া ডিঙিয়ে পৌঁছে যাচ্ছে খাগড়াছড়ি পর্যন্ত। এরই মধ্যে সীমান্ত সড়কের দৃশ্যমান বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ির অংশ। এ পথে ভ্রমণ পিপাসুরা চোখ মেলে যেমন মেঘের রাজ্যে ঘুরবেন, তেমনি পাহাড়ের ঝিরি ঝর্ণার মন মাতানো সৌন্দর্য উপভোগ করবেন। সাধারণ পর্যটকদের জন্য এখনও উন্মুক্ত না হলেও সম্ভাবনাময় এই পথে নিজেদের পদচিহ্ন রাখতে অনেকেই আসছেন। পৃথিবীর যত সুন্দর জায়গা আছে আমার মনে হয় না কোনো অংশে এটা হচ্ছে মানে বেশি আছে। আমার মনে হয় বান্দরবন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানকার যে ওয়েদার, মেঘ, পাহাড় প্রত্যেকটা হচ্ছে যে একদম ডিফারেন্ট। পার্বত্য জনপদে চলমান প্রকল্পটি সম্পূর্ণ হলে দেশের দীর্ঘতম সমুদ্র সৈকতের সাথে পাহাড় ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন হবে বলছেন সীমান্ত সড়ক সংশ্লিষ্টরা। খুব সহজেই কক্সবাজার হয়ে, আলীকদম হয়ে, লিকড়ি হয়ে, মদক হয়ে, বঙ্কুপাড়া এটা হয়ে আমরা বগালেক হয়ে বান্দরবনে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে উঁচু নিচু পাহাড়, ঝিরি, ঝর্ণা অনেক কিছু আছে। আমরা ওই রকম অবকাঠামো করে আমরা আমাদের দেশের যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য সেটা উপভোগ করব। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ এই সড়ক পথের বিভিন্ন স্থানে অবকাঠামো নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পুরো এলাকাটি আন্তর্জাতিক মানের পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। এনটিভি নিউজ ডেস্ক। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। দেশের 4টি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে দেশের 7 জেলার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এসব এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। লঘু চাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এদিকে বৈরী আবহাওয়া এবং বৃষ্টির মধ্যেও কক্সবাজার সমুদ্র সৈকতের বালুচরে দাঁড়িয়ে উত্তাল সমুদ্র উপভোগ করছে কয়েক সহস্রাধিক পর্যটক। ঝুঁকি নিয়ে সাগরে গোসলে নামতে নিষেধ করে সৈকতে একাধিক লাল নিশানা ওড়ানো হয়েছে। নানা সতর্কবার্তা দিয়ে যাচ্ছে টুরিস্ট পুলিশের একাধিক টিম। অপরদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় গত 1 সপ্তাহ ধরে টেকনাফের সাথে সেন্ট মার্টিনস দ্বীপের সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর সিয়ার আবরার বলেছেন, নতুন বাংলাদেশ করার সামনের সারির কারিগর হবে শিক্ষার্থীরা। দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গোকুল দাসের বাগ এলাকায় জামিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা, এসএসসি ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের সাথে শিক্ষার্থীরা যেন কারিগরি দক্ষতা অর্জন করতে পারে সেই বিষয়ে রাষ্ট্র কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সহ অনেকেই উপস্থিত ছিলেন। নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায়কে এজাহারভুক্ত 5 মামলার আসামি দেখিয়ে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার রাতে গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে নেত্রকোনা মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, নেত্রকোনায় আনার পর গ্রেফতারকৃত প্রশান্ত কুমার রায়কে আজ 7 দিনের রিমান্ড চেয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে। কুষ্টিয়ার মিরপুরে একটি হত্যার ঘটনায় নিরপরাধ পরিবারের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার আমলা বাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বিপাশা খাতুন জানান, কয়েকদিন আগে প্রতিপক্ষের হামলায় জাসদ কর্মী জমির উদ্দিন খুন হন। এই হত্যার ঘটনায় অভিযুক্ত আসামিরা গ্রেফতারও হয়েছে, কিন্তু এই হত্যাকে কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল এলাকার নিরপরাধ মানুষের উপর হামলা, ভাঙচুর এবং নারী নির্যাতন করছে। এসব ঘটনা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। সকাল থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ শুরু করে সিটি কর্পোরেশন এবং ট্যুরিস্ট পুলিশ। এ সময় জানানো হয়, পর্যটকদের জন্য নিরাপদ এবং সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সৈকতে নানাভাবে কাজ করছে স্থানীয় প্রশাসন। কিছু ক্ষুদ্র ব্যবসায়ী অপরিকল্পিতভাবে স্থাপনা তৈরি করে সৈকতের সৌন্দর্য ব্যাহত করছিল। এর আগেও স্থাপনাগুলো অপসারণ করা হয়েছিল।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, একবার তুলে দেওয়ার পর পুনরায় অবৈধ স্থাপনা নির্মাণ করায় আজ আবারও উচ্ছেদ অভিযান চালানো হয়। নোয়াখালীর সদর হাসপাতালে ডায়ালিসিস ইউনিট বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে রোগীর স্বজনেরা। সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্মারকলিপি প্রদান করে তারা। স্বজনেরা অভিযোগ করেন, অসহায় দুস্থদের জন্য অত্যন্ত স্বল্প মূল্যে কিডনি ডায়ালিসিস সেন্টার চালু করেন তৎকালীন বিশেষজ্ঞ ডাক্তার ফজলে এলাহি খান। কিন্তু সম্প্রতি এই বিভাগে দুর্নীতির অভিযোগ এনে দুদক অভিযান চালিয়ে কিডনি ডায়ালিসিস সেন্টারটি বন্ধ করে দেয়। এই ঘটনার পর চিকিৎসা নিতে আসা শত শত রোগী পড়েছে বিপাকে। আশুলিয়ার সাব রেজিস্ট্রারের অপসারণের দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল পালন করেছেন দলিল লেখকেরা। দুপুরে আশুলিয়া রেজিস্ট্রার অফিসের সামনে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন স্থানীয়রা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে টাঙ্গাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ বিতরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টাঙ্গাইলে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার জিয়াউর রহমান পল্টুর অধীনে পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠে দিনব্যাপী এই চিকিৎসা সেবার আয়োজন করা হয়। ঢাকা থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সাহায্যে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। সাতক্ষীরার শ্যামনগরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। উপজেলার নূরনগর পাক পাঞ্জাতন জনকল্যাণ পরিষদের আয়োজনে নূরনগর গুলশানে জাহরা ইমামবাড়ি থেকে পবিত্র আশুরা উপলক্ষে শোক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বক্তারা মুসলিম উম্মার মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। জরুরি অবস্থা জারির বিধান সংশোধনে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। ঐক্যমত হয়েছে, বিশেষ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, তবে রাজনৈতিক কারণে এর যেন অপব্যবহার না হয়। এছাড়া উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত হওয়া গেছে আজকের সংলাপে। দেশে এখন পর্যন্ত 5 বার জরুরি অবস্থা জারি হয়েছে। এমন প্রেক্ষাপটে জরুরি অবস্থা জারির আইন সংশোধন ও সংযোজন প্রস্তাবনা আসে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে। বলা হয়, যুদ্ধ পরিস্থিতি ও অভ্যন্তরীণ গোলযোগ সহ দুর্যোগের ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা যাবে। দীর্ঘ আলোচনা শেষে সব রাজনৈতিক দল জরুরি অবস্থা জারির আইন সংশোধনের বিষয়ে একমত হয়। জরুরি অবস্থা ঘোষণাকালে কি কি অধিকার, নাগরিকদের কি কি অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ডেড থাকবে সেগুলো বিষয়ে বলা আছে এবং অন্যান্য বিষয়ের মধ্যে সেটা কতদিন জরুরি অবস্থা রাখা যাবে, সংসদে কতদিন পরে সেটা উপস্থাপন করতে হবে, সংসদ বিদ্যমান না থাকলে কি ব্যবস্থা হবে ইত্যাদি বিষয় আছে। তবে আমাদের প্রস্তাব হলো যে বিস্তারিত আলোচনাগুলো জাতীয় সংসদে আলোচিত হওয়া উচিত। আমরা প্রস্তাব করেছি জামায়াতের পক্ষ থেকে, আরও দলেরা ম্যাক্সিমাম দল এটা বলেছে, একটা যদি সংসদীয় কমিটি থাকে, এই সংসদীয় কমিটির মধ্যে সরকার থাকবে, বিরোধী দল থাকবে, তাহলে এখানে ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। রাজনৈতিক কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণার সুযোগটা হয়তো বা হবে না, এই সুযোগটা থাকবে না। এই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন, যাতে জরুরি অবস্থার সময়টাতে কারো বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট এই সরকারের হাতেই রয়েছে। বিএনপির নেতৃত্বে উন্নত ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে দেশ সঠিক দিশা এবং গণতন্ত্রের পথে ফিরবে। নির্বাচনে যত দেরি হবে দেশ তত পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রী রিপোর্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিলের এই আয়োজন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, 17 বছরের অপশাসন উৎখাতের পর এখন লক্ষ্য দেশকে গণতান্ত্রিক ও উন্নত করা। এমনি হঠাৎ করেই এই হাসিনা পালায় নাই, বহুদিনের সংগ্রাম, বহু মাতার কান্না সব মিলিয়ে এই আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। নতুন বাংলাদেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে। সরকারকে বলতে চাই, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, মবক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার। এর আগে সকালে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি ও শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজার জিয়ারত করেন বিএনপি মহাসচিব। দলের মহাসচিবের আগমনে সিলেটের নেতাকর্মীদের মধ্যে তৈরি হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পরে জুলাই শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সংলগ্ন ওই এলাকা থেকে আন্দোলনকারীরা সরে না যাওয়ায় সাউন্ড গ্রেনেড এবং পানি ছোড়া হয়। এ সময় পুলিশ এবং আন্দোলনকারীদের কয়েকজন আহত হন। 11 জন আন্দোলনকারীকে আটক করে পুলিশ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। সাউন্ড গ্রেনেড, জলকামান ও পুলিশের লাঠিচার্জে উত্তপ্ত কাকরাইল মোড়। 3 দফা দাবিতে অবস্থান নেয়া চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে পুলিশের এই অ্যাকশন। সেখান থেকে আটক করা হয় বেশ কয়েকজনকে। সাউন্ড গ্রেনেড মারিছে, এটা একজনের সাউন্ড গ্রেনেড মারি এই জায়গাতে একবারে পড়ে গেছে। ওই তার জুতাটা দেখেন রক্ত অবস্থা, প্রচুর রক্ত পড়ছে তার। চাকরিতে পূর্ণবহাল না হওয়া পর্যন্ত আমাদের এই শাহবাগে অবস্থান কর্মসূচি চলবে। আমাদের ব্যাপারে আশ্বাস দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে, আইন উপদেষ্টা থেকে, আমাদের এই আশ্বাস পর্যন্তই রয়েছে। কেন হয় নাই? এক জায়গাতেই বাধা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা করেন। এ সময় কাকরাইল মোড়ে ব্যারিকেড দেয় পুলিশ। এইভাবে কথা ছিল যে ওইখানে গিয়েই এরা চলে আসবে, কিন্তু আসলে পরে তো যেটা দেখা গেল যে তারা আসলে ওইখান থেকে আর সরবে না। তো যেহেতু সরবে না, আমরা তখন বাধ্য হয়ে কিন্তু তাদেরকে আমরা ওয়ার্নিং দিয়েছি, আগে সময় দিয়েছি যে আপনারা এর মধ্যে না গেলে কিন্তু অবৈধ জনতা ঘোষণা করবো, এরপরে কিন্তু আপনাদের ডিসপার্স করবো। আমরা ওইভাবে কিন্তু আস্তে আস্তে, তাও আমরা ওইভাবে হার্ড লাইনে যাইনি, ঠেলে দিয়ে পুশ করে কিন্তু আমরা পাঠাচ্ছি। গুরুত্বপূর্ণ এই সড়ক ছেড়ে দিতে পুলিশ কয়েক দফায় অনুরোধ জানালেও সাড়া না দেয়ায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এনবিআরের আন্দোলন কর্মসূচিতে যারা বড় আকারে সীমা লঙ্ঘন করেছেন তাদের বিষয়ে ভিন্নভাবে দেখা হবে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে ঢাকা কাস্টমস কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। যারা দায়িত্বশীল আচরণের মাধ্যমে কাজ করবেন তাদের ভয়ের কোনো কারণ নেই বলেও তিনি জানান। বিগত 2024-25 অর্থ বছরে 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে বলে জানান। প্রত্যেক কাস্টমস হাউস ও শুল্ক স্টেশন অর্থনীতির মূল চালিকা শক্তি বলে জানান এনবিআর চেয়ারম্যান। দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যকে প্রাধান্য দিয়ে কর্মকর্তা কর্মচারীদের কাজ করার আহ্বান জানান তিনি। যে প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করে, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করে, তাহলে আমি মনে করি না যে তাদের কোনো ভয়ের কোনো কারণ আছে। আর কেউ হয়তো একটু না, অনেক বড় আকারেরই যেটা আমরা বলবো যে সীমা লঙ্ঘন করেছে, সেটা হয়তো ভিন্নভাবে দেখা হবে। তবে সাধারণভাবে আমার মনে হয় না যে কারো কোনো ভয়ের কোনো কারণ আছে। 82.7% তরুণ রাজনীতিতে অংশ নিতে চান না। মাত্র 3.2% তরুণ রাজনীতিতে অংশ নিতে আগ্রহী।
গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। আজ রাজধানীর মহাখালী ব্র্যাক ইন সেন্টারে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয়, রাজনীতিতে সহিংসতা আছে, আর এ কারণে ৫৮.৭% তরুণ রাজনীতিতে অনাগ্রহী। এছাড়া ৫৬.৪% তরুণ মনে করেন রাজনীতিতে দুর্নীতি এবং আদর্শের ঘাটতি রয়েছে। প্রতিবেদনটি ১৫ থেকে ৩৫ বছর বয়সী ২,০০০ তরুণের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে। জরিপে অংশ নেওয়া তরুণদের মত, আগামী নির্বাচনে বিজয়ী হবার দৌড়ের শীর্ষে থাকবে বিএনপি, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াত এবং এরপরেই রয়েছে এনসিপি। গত জুনে দেশের সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৮.৪৮% হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিকেলে জুনের মূল্যস্ফীতির চিত্র প্রকাশ করে বিবিএস। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, জুনের মূল্যস্ফীতি গত ৩৫ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০২২ সালের জুলাইয়ে ৭.৪৮% মূল্যস্ফীতি হয়েছিল। এরপর থেকে ২০২৫-এর জুন পর্যন্ত কোনোভাবেই ৯% নিচে নামেনি মূল্যস্ফীতি। বিবিএস বলছে, গত জুনে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৩৯%। গত মার্চে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.৩৫%। এরপর থেকে প্রতি মাসে মূল্যস্ফীতি কমেছে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯.০৫%। ৩ ম্যাচ টি-20 সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ দলের ৪ ক্রিকেটার। শেখ মেহেদী ও শরীফুল ইসলামের সঙ্গে এদিন রওনা দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। বাংলাদেশের জার্সিতে সাইফুদ্দিন সবশেষ খেলেছেন গত বছরের মে মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে তার ১৪ মাসের অপেক্ষা ফুরালো। বারবার আসা যাওয়ার মধ্যে থাকা বাংলাদেশের ২৮ বছর বয়সী অলরাউন্ডার এবার আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জায়গাটা পাকা করতে চান। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই ক্রিকেটার জানান, নিয়মিত পারফরমেন্স করে দলে টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার প্রথম টি-20-তে মুখোমুখি হবে দুই দল। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে, চেষ্টা করে ছাড়িয়ে যাওয়া, ভালো করার। ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। আমি চেষ্টা করি চট্টগ্রামে ম্যাচে খেলাটা দেওয়ার। কতটা পেরেছে জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছে, যার কারণে এই সুযোগটা পাওয়া।